আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু ম্যাথ ফার্স্ট পেপার। ম্যাথ ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ টপিকস ত্রিকোণমিতি। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতি উচ্চতর গণিতের এইচএসসি উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় উচ্চতর গণিতে ম্যাথের দুইটা পেপার ইন্টারে, একটা ফার্স্ট পেপার আর একটা সেকেন্ড পেপার, বাকি সাবজেক্টগুলোর মতোই যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাথের কোন টপিক্সটা কোন বিষয়টা ফার্স্ট পেপারেও আছে সেকেন্ড পেপারও আছে, সেটা হচ্ছে আপনার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি চ্যাপ্টার ফার্স্ট পেপারও আছে এবং আপনি ম্যাথ সেকেন্ড পেপারও পাবেন। তো একমাত্র কমন টপিকস আমরা বলতে পারি ত্রিকোণমিতি, যেটা নিয়ে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হয়। আর ত্রিকোণমিতি ভালো পারার উপর ওভারঅল ম্যাথের দক্ষতা নির্ভর করে। যে ত্রিকোণমিতি ভালো পারে আশা করা যায় সে ওভারঅল ম্যাথে এগিয়ে থাকবে, আর যে ত্রিকোণমিতিতে দুর্বল সে ওভারঅল ম্যাথেই উইক হবে। এই জন্য আমি প্রথম দিকেই আপনাদের অ্যাজ এ ফার্স্ট ক্লাস আমি ত্রিকোণমিতি বাছাই করেছি। তো ত্রিকোণমিতি নিয়ে আলোচনার পূর্বে অনেকেরই কোশ্চেন জন্মায় যে ত্রিকোণমিতি নিয়ে আমরা এত কিছু করি ইন্টারে, আসলে ত্রিকোণমিতির অ্যাপ্লাই কোথায়, ব্যবহার কোথায়? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ত্রিকোণমিতি বলতে বোঝায় তিন কোণের অনুপাত। ত্রি বলতে আমরা বুঝি তিন, আর কোণ বলতে আমরা কোণই বুঝি, আর মিতি বলতে আমরা বুঝি পরিমাপ। দ্যাট মিনস ত্রিকোণমিতি কী করে? তিন কোণের পরিমাপ নিয়ে কাজ করে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে তিনটা কোণ নিয়ে কাজ করে, তিনটা কোণ কোথায় থাকে, আপনারা সবাই উত্তর দিবেন যে তিন কোণ থাকে হচ্ছে ত্রিভুজে। দ্যাট মিনস ত্রিকোণমিতির কাজ মূলত হচ্ছে ত্রিভুজ নিয়ে। কী ধরনের ত্রিভুজ? আমার সমকোণী ত্রিভুজ, যেখানে লম্ব ভূমি অতিভুজ থাকে, ওই সমকোণী ত্রিভুজ নিয়েই মূলত ত্রিকোণমিতি কাজ করে থাকে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতকেই আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি। বিষয়টা আমরা সবাই এসএসসি লেভেলে 9-10 আমরা শিখে আসছি, আশা করি সবাই আমরা জানি। তো এখানে আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়। আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনার যে ফিজিক্সে পদার্থবিজ্ঞানে শব্দ চ্যাপ্টার পড়বেন, শব্দ এবং তরঙ্গের ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করা হয়। আমাদের ভূমিতে বিল্ডিংয়ের দালান উচ্চতা মাপতে কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনের ব্যবহার করা হয়। আমাদের বিভিন্ন কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল কাজকর্মে ত্রিকোণমিতিক ফাংশন আমাদেরকে ব্যবহার করতে হয়। তো ত্রিকোণমিতিক ফাংশনের ব্যবহার খুবই বহুল, খুবই প্রচলিত। এই যে আমরা কথা বলতেছি ফ্রিকোয়েন্সি তরঙ্গ, এটা কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনের ব্যবহার আছে। তা আমরা ত্রিকোণমিতি শুরু করব একেবারে বেসিক একটা আলোচনা দিয়ে, যেটা আমরা ক্লাস 9ম-10ম শ্রেণীতে শিখে আসছিলাম। আমি একটু আবার রিপিট করব, দেখব কয়জন ভালো করে জানি আমরা। ত্রিকোণমিতিক চতুর্ভাগ, আমার আলোচনা শুরু হবে মাই ডিয়ার স্টুডেন্টস ত্রিকোণমিতিক চতুর্ভাগ দ্বারা। আমরা সবাই জানি যে ত্রিকোণমিতিতে 4টা চতুর্ভাগ। এইটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ, এইটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ, আর এইটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ। যে দুইটা পরস্পর ছেদী সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টা অংশ বিভক্ত হয়, এইটাকে বলা হয় প্রথম, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয়, এইটা চতুর্থ। আমরা কি জানি কোন চতুর্ভাগে কে প্লাস? আমরা সবাই জানি যে প্রথম চতুর্ভাগে আমরা বলে থাকি যে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমার প্লাস। আমরা সবাই জানি দ্বিতীয় চতুর্ভাগে আমরা বলে থাকি যে আমার সাইন আর হচ্ছে কোসেক, এই দুইটা হচ্ছে প্লাস। তো এই দুইটা প্লাস মানে বাকিগুলো কি মাই ডিয়ার স্টুডেন্টস? বাকি সবগুলো, বাকি যে 4টা অনুপাত, এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস। তৃতীয় চতুর্ভাগে আমরা বলে থাকি টেন এবং কট প্লাস, দ্যাট মিন্স বাকিগুলো কিন্তু আমার মাইনাস। এবং চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক প্লাস, বাকিগুলো কিন্তু মাইনাস। এখানে আমি কোনো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল দেই নাই। তোমরা জানো সবাই যেখানে সাইন বা কোসেক ফাংশনগুলোর পরে যদি ত্রিকোণমিতিক কোনো অ্যাঙ্গেল না দেই, কোনো কোণ ডিফাইন না করি, তখন কিন্তু এগুলার কোনো অর্থ থাকে না। তা আমরা অ্যাঙ্গেল ডিফাইন করব, একটু পরে ডিফাইন করব আমরা। এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ফ্যাক্ট হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, এটা মনে রাখার জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজি, অনেকেই অনেক স্ট্র্যাটেজি বলে, একটা কমন স্ট্র্যাটেজি আমি তোমাকে রিমাইন্ড করে দিই। সেটা কি? সেটা হচ্ছে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। মাই ডিয়ার স্টুডেন্টস,
এইটা মনে রাখার জন্য একটা স্ট্র্যাটেজি বলা হয় অল স্টুডেন্টস, এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস স্টুডেন্টস ফর হোয়াট সাইন, এই যে এখানে সাইন এবং কোসেক, আমরা জানি সাইন এবং কোসেক একটা অপরটার বিপরীত ফাংশন, তাহলে এই যে অল স্টুডেন্টস সম্পর্ক হচ্ছে সাইন ইজ ইকাল টু 1 বাই কোসেক, কোসেক ইজ ইকাল টু 1 বাই সাইন আমরা জানি। তারপর টেক, টেক বলতে এখানে 10, এই যে অল স্টুডেন্টস, টেক বলতে 10, টেনজেন্ট আর কোটেনজেন্ট। আর এই যে কেমিস্ট্রি, কেমিস্ট্রি শব্দটা আমরা বাছাই করছি, অনেকে কেয়ার বলে থাকে, কারণ আমরা সায়েন্সের স্টুডেন্ট, সবাইকেই কেমিস্ট্রি পড়তে হয়, মাস্ট বি পড়তে হয়। তাহলে এখানে অল বলতে প্রথম কোয়াড্রেন্টের অল প্লাস, এখানে স্টুডেন্টসের অ্যাস বলতে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক প্লাস। তারপর এখানে টেক বলতে 10, থার্ড কোয়াড্রেন্টে 10 এবং কট প্লাস, এবং সি ফর কস, তাহলে কস এবং সেক ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস। আমার কোশ্চেন হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি বলতে পারবো যে কেন, সবাই ভালো করে শুনবো, কেন প্রথম চতুর্ভাগে অল প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কেন শুধুমাত্র এই দুইটা প্লাস, কেন বাকিগুলো কেন মাইনাস, তৃতীয় চতুর্ভাগে কেন 10 আর কট প্লাস, বাকিগুলো কি দোষ করলো, অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্থ কোয়াড্রেন্টে কেন কস এবং সেক প্লাস, বাকিগুলো কেন মাইনাস। সবাই একটু খেয়াল করব, এটা খুবই সুন্দর কারণ আছে। আপনার সায়েন্সের বিষয়গুলো বা ম্যাথের বিষয়গুলো যখন আমরা বুঝে শিখব, তখন দেখবো আসলে পড়াটা খুব এনজয়েবল হয়। আমার ম্যাথ নিয়ে কোনো প্যারা মনে হবে না, পেইন মনে হবে না, ম্যাথ করতে আমার ভালো লাগবে। সবাই একটু ডান দিকে তাকাই, আমি একটু কারণটা ব্যাখ্যা করি। প্রথম কোয়াড্রেন্ট আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, এটা সহজ। আমি সাপোজ সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, সবাই খেয়াল করব, এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, আমি সেকেন্ড কোয়াড্রেন্ট আঁকলাম, আমি নাম দিলাম সাপোজ পি, এইটা হচ্ছে আমার কিউ, আর এইটা হচ্ছে আমার আর। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আমরা যদি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় কল্পনা করি, আমার এইটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে এক্স অক্ষের ডান দিক, এটা হচ্ছে আমার এক্স অক্ষের বাম দিক, এটা ওয়াই অক্ষের উপরে, এটা ওয়াই অক্ষের নিচে। বলেন তো এই যে এক্স অক্ষের বাম দিক, এটা কি এক্স কি প্লাস নাকি মাইনাস? আমরা সবাই বলবো এখানে কিন্তু এক্সটা হচ্ছে আমার মাইনাস, এখানে এক্সের মানটা কি হবে, এখানে এক্সের মানটা হবে মাইনাস, কিন্তু আমরা জানি এখানে এক্স কিন্তু মাইনাস হবে। আশা করি বুঝেছি, বা এটাকে আমরা মাইনাস এক্স বলতে পারি। আমি এটাকে এক কাজ করি, মাইনাস এক্স দিয়ে প্রকাশ করলাম, কারণ ডান দিকে এক্স প্লাস হয়, বাম দিকে এক্স মাইনাস হয়। তো খেয়াল করি, আর এই যে এখানে ওয়াই, ওয়াইটা কি বলেন তো, ওয়াইটা কিন্তু এখানে প্লাস, কারণ আমরা জানি উপরের দিকে কিন্তু ওয়াইটা প্লাস হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়াই অক্ষের উপরে প্লাস হয়। এই যে পি কিউ, পি কিউটাকে কী বলা হয়? মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু জানি এটা হচ্ছে অতিভুজ। আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এই যে পি কিউ অতিভুজ, এইটাকে অনেক চ্যাপ্টারে আমরা অনেক নামেই সংজ্ঞায়িত করব। এখানে যেটা আমরা মনে রাখবো, বেশিরভাগ চ্যাপ্টারের জন্য কমন কথা, পি কিউটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। আমরা ভেক্টর নিয়ে এসএসসি লেভেলে হায়ার ম্যাথে পড়ছি, ইন্টার ইনশাল্লাহ পদার্থবিজ্ঞানে শুরু হবে ভেক্টর দ্বারা, এবং ম্যাথের মধ্যেও ভেক্টর চ্যাপ্টারটা আছে, খুবই গুরুত্বপূর্ণ। এইটাকে আমরা ডিফাইন করব আর দ্বারা, যেটা হচ্ছে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এটা বলতে কি বোঝায়, এটা আপাতত আমি আলোচনায় যাব না, এটা অন্য কোনো এক সময় তোমরা ফিজিক্সে পড়বা, ম্যাথেও আলোচনা আছে। এটা মনে রাখবো, এই আরটা অলওয়েজ প্লাস। অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, এটা যেই কোয়াড্রেন্টেই থাকুক না কেন, যেই কোয়াড্রেন্টেই থাকুক, এইটা অলওয়েজ প্লাস। আর এক্স আর ওয়াই কি হইতে পারে, প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। আশা করি সবাই চিত্রটা বুঝতে পারছি। এখন এখানে আমার প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাকে ডিফাইন করা হয় যে এই যে এই কোণটা হচ্ছে আমার থিটা, দ্যাট মিন্স কোণ পি কিউ আর, এইটা হচ্ছে আমার থিটা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই কোয়াড্রেন্টের জন্য, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় সাইন থিটা ইজ ইকাল টু হোয়াট, আমরা সবাই জানি, খুব ভালো করে জানি, সাইন থিটা বলতে আমরা বুঝি যে কেউ প্রশ্ন করে সাইন থিটা বলতে তুমি কি বুঝো, আপনি কি উত্তর দিবেন বলেন তো? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সাইন থিটা বলতে তুমি কি বুঝো, আমরা বলবো থিটা কোণের সাপেক্ষে। ভালো করে শুনবো সবাই, সাইন থিটা বলতে কি, সাইন থিটার সংজ্ঞা কি, কাকে বলে? এটা ত্রিকোণমিতির ভাষায় সাইন থিটা বলতে বোঝায় থিটা কোণের সাপেক্ষে, এই যে সমকোণী ত্রিভুজে থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত। আমরা সবাই জানি, শিখে আসছি, সাইন থিটা বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমার পি আর,
অতিভুজ কোনটা? অতিভুজ এখানে হচ্ছে আমার পি কিউ মাই ডিয়ার স্টুডেন্টস, লম্ব হচ্ছে পি আর, এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলে থাকি, আর অতিভুজ হচ্ছে আমার পি কিউ। তো লম্ব বাই অতিভুজ, তো আমাকে বলেন তো এখানে পি আর এর মানটা কি প্লাস নাকি মাইনাস? এই যে স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, পি আর এর মানটা কিন্তু প্লাস ওয়াই, দ্যাট মিনস এইটা কিন্তু প্লাস চিহ্ন, আমরা বলে দিলাম এটার মানটা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই, আমরা প্লাস সাইন দিলাম। যদি জিজ্ঞেস করা হয় পি কিউর মান কি, মাই ডিয়ার স্টুডেন্টস এখানে পি কিউটা কিন্তু অতিভুজ, যেটাকে আমরা বলছি অলওয়েজ প্লাস। কেন? এটা একটা ব্যাসার্ধ ভেক্টর, অলওয়েজ প্লাস হবে, তাহলে এইটাও কিন্তু প্লাস, এইটার মানও প্লাস, এইটার মানও প্লাস। তা আমাকে বলেন তো যখন উপরে নিচে দুইটাই প্লাস হয়, আমি আলটিমেটলি যেই মানটা পাবো ওই মানটা অবশ্যই কি হবে? ধনাত্মকই কিন্তু হবে। তাহলে এই যে এখানে এই যে সাইন থিটা প্লাস, দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা বলছিলাম সাইনটা প্লাস, কেমনে প্লাস? এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এইটাই হচ্ছে লজিক, এই কারণেই সাইন প্লাস, কোসেকও প্লাস হবে। চলেন আমরা দেখি টেন থিটা কী হয়। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় টেন থিটা ইজ ইকাল টু হোয়াট, কোটার জন্য? এইটার জন্যই, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য মাই ডিয়ার স্টুডেন্টস। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় টেন থিটা ইজ ইকাল টু হোয়াট, আমরা সবাই জানি টেন থিটা বলতে আমরা বুঝি লম্ব এবং ভূমির অনুপাত। বলেন তো এই ত্রিভুজের লম্ব কোনটা? এই ত্রিভুজের লম্ব কিন্তু হচ্ছে আমার পি আর। ভূমি কোনটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয়? এখানে ভূমি হচ্ছে কিন্তু আমার কিউ আর। মাই ডিয়ার স্টুডেন্টস, লম্ব হচ্ছে পি আর, এই ত্রিভুজে সেকেন্ড কোয়াড্রেন্টে লম্ব হচ্ছে পি আর, ভূমি হচ্ছে আমার কিউ আর। বলেন তো লম্বের মানটা কি প্লাস নাকি মাইনাস? আমরা সবাই বুঝতে পারছি যে লম্ব হচ্ছে এখানে প্লাস, ওয়াইয়ের মানটা প্লাস, এই যে আমরা প্লাস দিলাম। কিউ আর যেটা হচ্ছে আমার ভূমি, ভূমিটা এখানে কি? ভূমিটা কিন্তু এখানে মাইনাস মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে খেয়াল করে দেখেন কিউ আর এক্স অক্ষের বাম দিকে, এক্স অক্ষের বাম দিকে হইলে স্থানাঙ্ক কিন্তু মাইনাস হয়, এই যে আমরা লিখলাম মাইনাস। এখন আমাকে বলেন এখানে মান যাই হোক না কেন, উপরে ধনাত্মক চিহ্ন নিচে ঋণাত্মক চিহ্ন, তো আলটিমেট যে রেজাল্টটা আমরা পাবো, রেজাল্টটা কিন্তু আমরা অবশ্যই মাইনাস পাবো, আমরা কিন্তু রেজাল্টটা অবশ্যই মাইনাস পাবো মাই ডিয়ার স্টুডেন্টস। এই কারণেই কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে টেনটা মাইনাস। একইভাবে বাকি সবগুলাও দেখানো যায়। আশা করি সবাই আমার কথা বুঝতে পারতেছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কে প্লাস সাইন থিটা প্লাস, এই যে একই কারণে কোসেক থিটা প্লাস, কে মাইনাস টেন থিটা মাইনাস, বাকিগুলো কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস এই ব্যাখ্যা দিয়ে বের করা যায়। আশা করি সবাই আমরা বুঝতে পারছি যে সবাই আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই এরকম চিত্র এঁকে এঁকে আমরা প্রতিটা কোয়াড্রেন্টে কে প্লাস আর কে মাইনাস ব্যাখ্যা করতে পারি। লাস্ট আরেকটা আমি দেখাচ্ছি, যদি আমাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট, এখন খেয়াল করো সেম ওয়েতে আমি যদি তোমাদেরকে ফোর্থ কোয়াড্রেন্ট দেখাতে চাই, সাপোজ আমি চাচ্ছি তোমাদেরকে এখানে ফোর্থ কোয়াড্রেন্ট, সবাই একটু খেয়াল করবো, আমরা এখানে আমি আঁকতেছি, সাপোজ এখানে একটা ত্রিভুজ আমরা আঁকলাম, সমকোণী ত্রিভুজ এখানে আমরা আঁকলাম, খেয়াল করো। এখন যদি এইটাকে আমরা থিটা বলি, এইটাকে আমরা থিটা বলি, আর এখানে নাম দিলাম, এটা কিউ ছিল কিউই থাক, আর এইটাকে আমি দিলাম সাপোজ এস, আর এইটাকে বললাম এ কিউ এস, আমরা বললাম এ কিউ এস। এখানে এই ত্রিভুজে আমার এইটা কি বলতো? এইটা কিন্তু ওয়াইয়ের মান, ওয়াইটা কি প্লাস নাকি মাইনাস? এইটা কিন্তু আমার লম্ব মাই ডিয়ার স্টুডেন্টস, সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে এই কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব, আর এখানে লম্বটা কিন্তু মাইনাস। আশা করি সবাই খেয়াল করতেছ, লম্বটা মাইনাস, আর এইটা কি? এইটা কিন্তু হচ্ছে আমার ভূমি মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ভূমি। ভূমিটা কি? ভূমিটা কিন্তু আমার এখানে প্লাস, কারণ এক্স অক্ষের ডান দিকে প্লাস হয় আর ওয়াই অক্ষের নিচে মাইনাস হয়, তো ভূমিটা প্লাস লম্বটা মাইনাস। আর এইটা যেন কি? এটা সবাই জানি আমরা, এটা হচ্ছে অতিভুজ, আর অতিভুজটা অলওয়েজ প্লাস, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে এইটা কিন্তু আমার অলওয়েজ প্লাস। এখন আসো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ফোর্থ কোয়াড্রেন্টে, এই যে আমরা লিখে রাখছি কে প্লাস কস এবং সেক, কেন প্লাস বা কিভাবে প্লাস আমরা একটু এখানে দেখি। যদি এর জন্য আমাকে বলা হয় এখানে যে কস থিটা,
যদি তোমাকে বলা হয় cos থিটা ইজ ইকাল টু, আচ্ছা বলো আমাকে, আচ্ছা cos না আমি sec বললাম সাপোজ, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় sec থিটা ইজ ইকাল টু, আমরা কি জানি সমকোণী ত্রিভুজে sec থিটা বলতে কি বোঝায়? সমকোণী ত্রিভুজে sec বলতে কিন্তু বোঝায় অতিভুজ বাই ভূমি। আমরা সবাই জানি যে অতিভুজ এবং ভূমির অনুপাতকে sec দ্বারা প্রকাশ করা হয় মাই ডিয়ার স্টুডেন্টস। তো অতিভুজ কোনটা এখানে? অতিভুজ আমার হচ্ছে QS, এই যে এখানে তাকায় দেখো ভূমি কোনটা, এখানে আমার ভূমি হচ্ছে কিন্তু আমার QA বা AQ। তাহলে এই যে আমার QS হচ্ছে অতিভুজ, QA হচ্ছে ভূমি। আমাকে বলো তো অতিভুজটা অলওয়েজ প্লাস, আমরা বলে আসছি ভূমিটা কি প্লাস নাকি মাইনাস? তাকায় দেখো ডান দিকে, এক্স অক্ষের ডান দিকে মানে কিন্তু এক্সের মানটা প্লাস। আমরা সবাই স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছি হায়ার ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছি। আমরা জানি ডান দিকে এক্সের মান প্লাস হয়, বাম দিকে মাইনাস হয়, ওয়াইয়ের মান উপরে প্লাস নিচে মাইনাস। তো আমরা বলতে পারি এইটাও হচ্ছে প্লাস, তাহলে আলটিমেটলি যেই মানটা আমরা পাবো মানটা হচ্ছে প্লাস। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় শিক্ষার্থীরা, ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেকটা প্লাস হয়। এই যে হচ্ছে ব্যাখ্যা, খুবই সিম্পল একটা ব্যাখ্যা। দেখো অনেকেই হয়তো আমরা জানতাম, অনেকেই জানতাম না, খুবই সহজ একটা ব্যাখ্যা। কিন্তু তোমাকে যদি বলি যে এখানে সাইন থিটা কী হবে, যদি জিজ্ঞেস করা হয় সাইন থিটা কী হবে, লেটস চেক আউট সাইন থিটা কী হবে। সাইন থিটা মানে কি? আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজের অনুপাত। তো এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমার এখানে AS। অতিভুজ কোনটা? অতিভুজ আমার হচ্ছে এখানে QS। এখন বলো তো এখানে লম্বটা কি প্লাস নাকি মাইনাস? এই যে AS ওয়াই অক্ষের নিচের দিকে মানে এইটা অবশ্যই কি প্রিয় শিক্ষার্থীরা, এটা অবশ্যই মাইনাস। তাহলে এই যে QSটা কিন্তু আমার প্লাস, তাহলে এই যে আমরা প্লাস দিলাম। এখন বলেন তো উপরে মাইনাস নিচে প্লাস, মান যাই হোক আমার আলটিমেট চিহ্ন কি হবে? চিহ্ন কিন্তু মাইনাস হবে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন থিটার মান পাচ্ছি আমরা মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন থিটার মান পাচ্ছি মাইনাস। এখানে কিন্তু আমরা তাই বলছিলাম যে কস আর সেক প্লাস, তাহলে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে মাইনাস। যার একটা এক্সাম্পল আমরা দিলাম। একইভাবে তোমরা যে কোনো কোয়াড্রেন্টের জন্য আশা করি সবাই এখন আমরা বের করতে পারবো যে কোনটা কেন প্লাস এবং কেন মাইনাস। সামনে আরও অনেক মজার বিষয়, এটা কিন্তু তোমাদের ক্লাস 9-10 শিখে আসার কথা। হয়তো অনেকে শিখছো, অনেকে ভুলে গেছো, অনেকে একটু রিমাইন্ড করে দিলাম। সামনে অনেক আরেকটু পরে ইনশাল্লাহ অনেক মজার বিষয় আসবে। সেকেন্ড কনসেপ্ট যেটা আমাদের 9-10 শিখে আসার কথা, সবাই একটু খেয়াল করব। এই যে এখানে আমি লিখতেছি দুইটা কোশ্চেন, একটা হচ্ছে মাইনাস থিটা বলতে কি বোঝায়, মাইনাস থিটা বলতে কি বোঝায়। সেকেন্ড কোশ্চেন কেন কস এবং সেক প্লাস হয়ে যায়, বাকিগুলো কেন হলো না, এইটার ব্যাখ্যা। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু প্রথমে জানি যে আসলে মাইনাস থিটা বলতে কি বোঝায়। আমরা কিন্তু ত্রিকোণমিতিতে দুই ধরনের কোণের সংজ্ঞা পড়ে আসছি, একটা ধনাত্মক কোণ আর একটা ঋণাত্মক কোণ। মনে করে দেখেন, ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ যখন আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেন, প্রিয় শিক্ষার্থীরা ঘড়ির কাঁটা কোন দিক ঘুরে? অবশ্যই এই দিক ঘুরে। তো ঘড়ির কাঁটা যে এই দিক ঘুরে, তার বিপরীত দিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি ঘুরি, সেই ক্ষেত্রে ঘোরার পরে ঘুরতে ঘুরতে যেখানে পৌঁছাই ওখানে যেই কোণটা উৎপন্ন হয় ওইটাকে বলা হয় ধনাত্মক কোণ। কি বলা হয়? ধনাত্মক কোণ। আমরা সবাই এটা জানি। আর যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, প্রিয় শিক্ষার্থীরা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে যদি আমি ওই দিকে ঘুরি, সেই ক্ষেত্রে যেই কোণটা উৎপন্ন হয় ওইটাকে বলা হয় হচ্ছে আমার ঋণাত্মক কোণ। দ্যাট মিনস মাইনাস থিটা বলতে কি বোঝায়? ঘড়ির কাঁটার দিকে ঘোরা বোঝায়। মাইনাস থিটা বলতে বোঝায় ঋণাত্মক কোণ। কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। আমরা কিন্তু ত্রিকোণমিতিতে থিটা বলতে সাধারণত সূক্ষ্ম কোণ বুঝায় থাকি। ব্যাপারটা এমন না যে সূক্ষ্মকোণই হবে, অন্য কিছু হইতে পারে। বা ত্রিকোণমিতির কাজ করার জন্য আমরা কিন্তু সূক্ষ্মকোণে রূপান্তর করে নেই বা সূক্ষ্মকোণ বলে থাকি সাধারণভাবে। তাহলে এই যে এখানে থিটাটা যদি সূক্ষ্মকোণ হয়, আর মাইনাস থিটা বলতে কি বোঝায়? বললাম ঘড়ির কাঁটার দিকে। তার মানে কি বলেন তো? তার মানে হচ্ছে এই যে মাইনাস থিটা বলতে বোঝাচ্ছে কোন কোয়াড্রেন্ট? আমার বোঝাচ্ছে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা কিন্তু আমার চতুর্ভাগ। তো মাইনাস থিটা বলতে বোঝায় কোন ঘরে? কোনগুলো? 4 নাম্বার ঘরে। প্রাথমিকভাবে এগুলো কোন ঘরে? 4 নাম্বার ঘরে। তাহলে আমাকে বলেন মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমি 4 নাম্বার ঘরে একটা সমকোণী ত্রিভুজ আঁকি,
মাইনাস থিটা বলতে যেহেতু বোঝায় ঋণাত্মক কোণ, তাহলে কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। তো যদি চতুর্থ চতুর্ভাগে আমি একটা ত্রিভুজ আঁকি, বলেন তো এখানে কি ঘটবে? এইটা অলওয়েজ প্লাস, যেহেতু এটা অতিভুজ সমকোণের বিপরীত বাহু। এই যে ওয়াইটা, এটা কিন্তু ওয়াই অক্ষের নিচে, নিচে মানে এটা কি? মাইনাস। আর এই যে এক্সের মানটা ডান দিকে, এক্সের মানটা ডান দিকে মানে কিন্তু প্লাস। এইটা আমরা একটু আগে দেখে আসছি। এখন বলেন তো এই ঘরে যেন কে প্লাস ছিল? আমরা কি জানি এই ঘরে কে প্লাস ছিল? এই ঘরে কিন্তু আমার কস থিটা এবং সেক থিটা দুইটা প্লাস ছিল। কোনটা বলেন? কস থিটা এবং সেক থিটা। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই ঘরে প্লাস ছিল কোন দুইটা? কস এবং সেক। বাকিগুলো কি ছিল? বাকিগুলো কিন্তু মাইনাস ছিল। এই কারণেই মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করবো, এখানে অ্যাঙ্গেলটা মাইনাস থিটা বললেও আমরা কস থিটা এবং সেক থিটা, এটা কোন? সবগুলা অ্যাঙ্গেল কোন ঘরে বোঝায়? সবগুলা অ্যাঙ্গেল বোঝায় হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ চতুর্ভাগ। কীভাবে বুঝলাম? কারণ মাইনাস থিটা বলতে বোঝায় ঋণাত্মক কোণ, আর ঋণাত্মক কোণ পাওয়ার জন্য আমাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হয়। তো চতুর্থ চতুর্ভাগে কে যেন প্লাস? সেক এবং কস হচ্ছে প্লাস। এই কারণেই এই যে সেক এবং কসের ক্ষেত্রে আমরা আলটিমেট যে রেজাল্টটাকে আমরা প্লাস কাউন্ট করি। আর বলেন 4 নাম্বার চতুর্ভাগে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে আমার মাইনাস। এই কারণেই আমরা বাকিগুলোর আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি। 65 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনাকে বলা হলো এইটার মান নির্ণয় করো। আমরা কিভাবে নির্ণয় করব? অনেকেই হয়তো বা ক্লাসে ক্যালকুলেটর নিয়ে বসছেন। প্রিয় শিক্ষার্থীরা, সায়েন্টিফিক ক্যালকুলেটরের খুব একটা ব্যবহার নাই। যদি আপনারা ঠিকমতো আমার কথা শুনেন, ক্যালকুলেটর ছাড়াই আমরা কাজ করতে পারবো। তো এই দুইটা বিষয় আমরা আজকে ক্লাসের প্রথমেই ডিসকাস করছি। এখন এখানে যদি আপনাকে এরকম কোনো অ্যাঙ্গেলের মান নির্ণয় করতে বলে, সবাই একটু বোর্ডের নিচে তাকাবো এবং ভালো করে দেখব। আমার প্রথম কাজ হবে n × 90 প্লাস অথবা মাইনাস থিটা আকারে প্রকাশ করা। মাই ডিয়ার স্টুডেন্টস, এইটার মান নির্ণয় করার জন্য n × 90 প্লাস অথবা মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। আমরা ভিতরের জিনিসটাকে কিভাবে প্রকাশ করব আমি দেখাবো, ক্যালকুলেটর লাগবে না। এখানে কি? এখানে n বিলংস টু n, আর থিটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। আশা করি n বিলংস টু n বলতে আমরা কী বোঝাচ্ছি? যে n হচ্ছে এলিমেন্টস অফ n বলতে স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, n বলতে এখানে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, যেটা আমরা সবাই এসএসসি ম্যাথমেটিক্সে পড়ে আসছি। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে কী বোঝায় আমরা সবাই জানি। আর থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। অনেকেই কোশ্চেন করতে পারেন যে থিটা কি সূক্ষ্মকোণই হবে? হ্যাঁ, সূক্ষ্মকোণই নর্মালি আমরা বানাবো, তবে স্থূলকোণ হলেও প্রযোজ্য হবে নিয়ম, কিন্তু আমরা সূক্ষ্মকোণ বানায় কাজ করব। তো খেয়াল করি এখানে, এখানে আমরা এই যে এখানে একটু খেয়াল করব। এখানে বলতে যাচ্ছিলাম আমরা এখানে যদি nটা, এই যে n, মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে n এইটার উপর ডিপেন্ড করবে। n বিজোড় হলে, n জোড় হলে, আগে লিখি n জোড় হলে কোনো পরিবর্তন হবে না। n বিজোড় হলে পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে মাই ডিয়ার স্টুডেন্টস? এই যে একটু খেয়াল করবো আমরা, সাইন থিটা এখানে চেঞ্জ হয়ে হবে কস থিটা, এখানে সেক থিটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে কোসেক থিটা, আর টেন থিটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে আমার কট থিটা। n জোড় হলে কোনো পরিবর্তন হবে না। কার? এই যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। যদি n বিজোড় হয় সেক্ষেত্রে পরিবর্তন হবে। কীরকম? সাইন চেঞ্জে কস হবে, কস চেঞ্জে সাইন হবে। এই চিহ্নটা আমরা কোথায় ব্যবহার করি? আমরা কেমিস্ট্রিতে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করি। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই চিহ্নটা কিন্তু আমরা কেমিস্ট্রিতে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এই যে সাইন চেঞ্জে কস হবে, আবার কস চেঞ্জে সাইন হবে, সেক কোসেক হবে, কোসেক সেক হবে, টেন কট হবে, কট টেন হবে। কখন? যদি nটা
বিজোড় হয়, আর জোড় হলে কোনো পরিবর্তন হবে না। এখন দেখি এখানে সবাই একটু ভালো করে খেয়াল করব, এখানে এখন আমি এটার মান নির্ণয় কিভাবে করব। প্রথম কথা প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভিতরে যদি মাইনাস থাকে আমরা এই যে এই পাশের সূত্রগুলো ব্যবহার করে নিব, যেটা আমরা একটু আগে শিখছি। আমরা বলেন তো সাইনের ক্ষেত্রে ভিতরে মাইনাস হলে যেন কি হয়, মাইনাস সাইন থিটা হয়। তা আমরা লিখতে পারি এটাকে মাইনাস সাইন 765 ডিগ্রি, আমরা লিখে ফেললাম মাইনাস সাইন 765 ডিগ্রি লিখে ফেলছি আমরা। এই লাইনটা না দেখাইলেও হয়, সরাসরি আমরা তৃতীয় লাইন করলেও হবে। প্রিয় শিক্ষার্থীরা, সরাসরি তৃতীয় লাইন করলেই হবে। তৃতীয় লাইন আমরা কী কাজ করব, কেউ যদি সরাসরি এই লাইনটাও লেখে তারও হবে, কোনো সমস্যা নাই, এইটা না দেখাইলে কোনো সমস্যা নাই। কি করব আমরা, এই যে এই কাজটা করব, n × 90, অর্থাৎ 90-র আগে কোনো কিছু গুণাকারে থাকবে, যেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা। এখন কিভাবে করব, অনেকেই এটা নিয়ে অনেক কনফিউজড হয়ে যায়, সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা শুরু করে দেয়। এখানে বলছি nটা বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা, থিটা কি সূক্ষ্মকোণ। এখানে বলছি n জোড় হলে পরিবর্তন হবে না, n বিজোড় হলে পরিবর্তন হবে। কীরকম, সাইন চেঞ্জে কস হবে, আবার কস চেঞ্জে সাইন হবে, সেক কোসেক হবে, কোসেক সেক হবে, টেন কট হবে, কট টেন হবে। এখন খেয়াল করেন, এইটাকে আমার ভাঙানোর জন্য প্রিয় শিক্ষার্থীরা কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে না। আমরা কি 9-এর নামটা পারি? আমাকে বলেন তো, আমরা সবাই কি 9-এর নামটা শিখছিলাম ছোটোবেলায়? এখানে কি এমন কেউ আছি আমার ক্লাসে যে 9-এর নামটা পারি না? আমার ক্লাসে কি এমন কেউ আছেন যে 9-এর নামটা পারেন না? আশা করি নাই। এই যে এখানে 3 ডিজিট থাকে, এটা কয় ডিজিট বলেন তো? 3 ডিজিট। আমরা করব কি, প্রথম 2 ঘর নিয়ে 9-এর নামটা পড়ব। ভালো করে শুনবো সবাই, ক্যালকুলেটর লাগবেই না আমার, বিষয়গুলো খুব দ্রুত আমরা ভালো পারবো ইনশাল্লাহ। আছে 3টা ডিজিট, আমি 2 ঘর নিয়ে কাছাকাছি 9-এর নামটা পড়ব, কাছাকাছি। তাহলে আছে 76, আপনি 9-এর নামটা পড়েন তো, 8 নং 72, 9 নং 81। তাহলে এই যে 8 নং 72, এখানে আছে 76, তাহলে কত যাচ্ছেন? 8 নং 72। তাহলে এই যে এখানে আমরা প্রিয় শিক্ষার্থীরা 8 × 90, আমরা পড়ছি 9-এর নামটা, কিন্তু লিখবো হচ্ছে 90, 8 × 90, 8 নং 72, সঙ্গে শূন্য লাগালে কত হবে? 720 হবে। আশা করি সবাই খেয়াল করতেছেন। 8 নং কত হয়? 8 নং 72 হয়। 72-এর সঙ্গে শূন্য লাগালে পড়বো 9-এর নামটা, কিন্তু লিখবো 90 আকারে। তো 9-এর নামটা পড়ে 8 নং, ওই 8টা আগে লিখবো, তারপর 90, দ্যাট মিনস 72 বলতে আমরা বোঝাচ্ছি 720। এখানে ছিল কত বলেন তো? 765। আপনি কি কম লিখছেন নাকি বেশি লিখছেন? অবশ্যই কম লিখছি। তো 720-এর সঙ্গে কত যোগ করলে 765 হয়? সবাই আমরা যোগ বিয়োগ ভালো পারি, যে 45 যোগ করলে আমার 765 হয়। প্রিয় শিক্ষার্থীরা, 720-এর সঙ্গে কত যোগ করলে? 45 ডিগ্রি যোগ করলে হয় হচ্ছে 765। তাহলে এই হচ্ছে ভাঙানো সিস্টেম। দেখেন তো, আমরা যা যা বলছিলাম n বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা। 8 কি আমার স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা। এরপরে বলছিলাম থিটা সূক্ষ্মকোণ। তাকায় দেখেন তো, এইটা আমার সূক্ষ্মকোণ কিনা? এইটা কিন্তু থিটার জায়গায় আছে, দ্যাট মিনস এইটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। তো আমরা 8 নং 72, 720-এর সঙ্গে 45 যোগ করলে পাচ্ছি 765। আমার ভাঙানো শেষ। এখন খেয়াল করব, এই যে বলছিলাম n জোড় হলে, বলেন দেখি এখানে এই যে n 8, এটা কি জোড় নাকি বিজোড়? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই বলতেছি এটা হচ্ছে জোড়। তো যদি জোড় হয় কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না মানে কি? এই যে এখানে সাইন ছিল, সাইনই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে শুনবো সবাই স্টেপগুলা। সাইন ছিল, সাইনই থাকবে। কেন? কারণ nটা হচ্ছে আমার জোড়। যদি বেজোড় হইতো সেক্ষেত্রে সাইন চেঞ্জে কস হইতো। যেহেতু বেজোড় না, সাইনই থাকবে। প্রথম কাজ শেষ। এরপরের কাজ, প্রিয় শিক্ষার্থী সবাই মনোযোগী থাকবো, স্টেপগুলো গুরুত্বপূর্ণ। এরপরের কাজ, এই যে থিটাকে আমরা এখানে বসাবো। থিটা কত ডিগ্রি বলেন তো? এখানে থিটা হচ্ছে আমার 45 ডিগ্রি।
এখানে থিটার মানটা বসাই দিব 45 ডিগ্রি বসাইলাম। একটা মাইনাস কিন্তু আগের লাইনে ছিল, তো যেটা আপনার আগের লাইনে ছিল ওটাকে তো আপনি বাদ দিতে পারেন না, দিলাম একটা মাইনাস। সবাই খেয়াল করব, একটা মাইনাস আগের লাইনে ছিল দিলাম, বাদ দেওয়া তো পসিবল না। কি করছি আমরা, প্রথমে দেখছি পরিবর্তন হবে কি হবে না, দেখলাম পরিবর্তন হবে না, লিখলাম। এরপরে থিটাকে বসাবো, থিটা কত ডিগ্রি, 45 ডিগ্রি বসাইলাম। এরপরে একটা চিহ্ন যদি আগে থাকে লিখবো, না থাকলে লিখবো না। ফাইনাল কাজ মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই মনোযোগী থাকবো। এই যে আমি 45 ডিগ্রি লিখলাম, কিন্তু আসলে অ্যাঙ্গেলটা তো 45 ডিগ্রি নয়, আগে তো 8 × 90 আছে। তা আমাকে দেখতে হবে এই পুরো অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়ছে। আমি আবার বলতেছি, আমাকে দেখতে হবে এই পুরো অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়ছে। কিভাবে দেখবেন, প্রথমে দেখেন 90 কয়বার, 8 বার, কয়বার, 8 বার। এই যে 1 নাম্বার ঘর, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমরা সবাই জানি এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে 190, 290, 390, 490, 5, 6, 7, 8, তাহলে 8 নাম্বার 90 হচ্ছে আমার এই ঘরে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি এইভাবে গুনে গুনে বলবো? এইভাবে গুনতে গেলে তো আমার অনেক সময় লাগবে। তাহলে এই যে এখানে এখন 890 এইভাবে গুনে গুনে বলার সময় নেই। প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বার ঘরে আমি 4-এর নামটা পড়ব। আপনাদের কিন্তু আমি নামটা শিখাচ্ছি, নামটা রিমাইন্ড করাচ্ছি। 4-এর নামটায় যা যা আসবে সব এই ঘরে, 490, 890, 1290, 1690, 2090, তো 90 যত আসবে সব কিন্তু 4 নাম্বার চতুর্ভাগে। তাহলে আমাকে কষ্ট করে আর গুনতে হবে না। তো প্রথমেই আমি 90-র পার্টটা কাজ করব, এরপরে বাকি পার্ট। তো 90 কয়বার, 8 বার, 4 দোকানে 8 এই ঘরে আছে। এই যে এই ঘরে বলতে এই দাগে আছে, প্রিয় শিক্ষার্থীরা এই দাগে আছে। ঘুরতে ঘুরতে কোথায় আছে, এই দাগে আছে, 4 দোকানে 8 এই দাগে। এরপরে কি যোগ নাকি বিয়োগ বলেন তো? এরপরে প্লাস, আপনি যদি এই দাগের থেকে 1 ডিগ্রিও যোগ করেন সামনে কি যাওয়া উচিত? দ্যাট মিন্স এইটা চলে যাচ্ছে আমার 1 নাম্বার চতুর্ভাগে। 90 কয়বার, 8 বার। এই যে এই ঘরটা 4 দোকানে 8, 8 বলতে এই যে দাগ, এই ঘরের শেষ মাথা। এরপরে আপনি যাই যোগ করেন না কেন, যোগ করলে এটা সামনে যাবে। দ্যাট মিন্স এই পুরো অ্যাঙ্গেলটা আমার আছে প্রথম চতুর্ভাগে। প্রিয় শিক্ষার্থীরা, পুরো অ্যাঙ্গেলটা কোথায় আছে? প্রথম চতুর্ভাগে। বলেন তো প্রথম চতুর্ভাগে যেন কি ছিল? অল প্লাস। তাহলে এইটা প্রথম চতুর্ভাগে আছে অল প্লাস, তার মানে এখানে একটা প্লাস সাইন হবে। এটা কিসের প্লাস? না দিলেও হয়। কিসের প্লাস? এটা হচ্ছে চতুর্ভাগের প্লাস। দেখলাম কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সাইন কি? প্লাস, সব প্লাস, এই জন্য আমরা এখানে প্লাস দিলাম। তাহলে এখন আমাদের রেজাল্ট লেখার পালা। প্লাসে মাইনাসে মাইনাস, সাইন 45-এর মান হচ্ছে 1/√2। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা। একটা কোশ্চেন অনেকের মনেই হয়তো বা জন্মাচ্ছে, একটা কোশ্চেন হয়তো বা অনেকের মনেই জন্মাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে স্যার আপনি বলেছেন এন জোড় হলে পরিবর্তন হবে না, আবার বিজোড় হলে পরিবর্তন হবে। প্রশ্ন হচ্ছে কেন বিজোড় হলে পরিবর্তন হবে, কেন জোড় হলে পরিবর্তন হবে না? দুইটা কোশ্চেন, যে একটা এন বিজোড় হলে কেন পরিবর্তন হয়, জোড় হলে কেন পরিবর্তন হয় না। এই কোশ্চেনটার অ্যান্সার কারা কারা জানি আমাকে একটু মেসেজ দিয়ে বলে দেব। এই কোশ্চেনটার অ্যান্সার কারা কারা জানি, যে এন জোড় হলে কেন পরিবর্তন হয় না, বিজোড় হলে কেন পরিবর্তন হয়। একটু খেয়াল করি, প্রথমেই কি কাজ বলেন তো? প্রথমেই বলেন এই মাইনাস কি থাকবে? এই যে প্রিয় শিক্ষার্থীরা, 4টা কিন্তু এখনও এখানে আছে। সেক মাইনাস থিটা ইজ ইকাল টু সেক থিটা। দ্যাট মিনস এই মাইনাস কিন্তু আমার প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এখানে শুধুমাত্র সেক লিখব, শুধুমাত্র সেক। এই মাইনাস কিন্তু থাকবে না, কারণ সেক এবং কসের ক্ষেত্রে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, যেটা কিন্তু আমরা আগে বলেছি। তা আমার কাজ কি? এইটাকে আমার ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাবো? আমরা বলছিলাম 3 ঘর থাকলে 2 ঘর নিয়ে আমরা 9-এর নামটা পড়ব। এখানে 2 ঘর বলতে কত? 69। আচ্ছা বলেন তো 9-এর নামটা পড়লে এখানে কি ঘটবে? এখানে 9-এর নামটা পড়লে এখানে আমার 7 নং 63, 8 নং 72। তা আমি বলি 7 নং, এই যে 7 নং 63, দ্যাট মিনস 7 × 90।
7 নং 63, শূন্য লাগালে হয় 630। তো বলেন 630 লিখলে আর কত যোগ বা বিয়োগ করলে 690 হয়? আমরা সবাই জানি 7 নং 63 বলতে শূন্য লাগালে 630, দ্যাট মিন্স আমাকে যোগ করতে হবে আরও 60 ডিগ্রি। কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 690 পাচ্ছি। বলেন ক্যালকুলেটার কি আসলে লাগে? সাইন্টিফিকের কোনো প্রয়োজন নাই। 9-এর নামতা পারলে যে কেউ ভাঙাইতে পারবে। 2 থাকে 3 ঘর, নামতা পড়বো 2 ঘরের জন্য, কাছাকাছি। সবচাইতে একটা কোশ্চেন করতে পারেন যে আপনি 7 নং কেন লিখলেন, কেন আমি 6 নং লিখলাম না? আমরা এখানে বলছি থিটা হবে সূক্ষ্মকোণ, তো সবচাইতে কাছে যাব আমরা। যখন দেখব বেশি হয়ে যায় তখন আর যাব না। যেমন 8 নং 72 বেশি হয়ে যায় তো 72 লিখবো না। 7 নং 63 সবচাইতে কাছে যেটা, তাহলে 7 × 90, 63 সঙ্গে শূন্য লাগালে হয় 630। তো 630-এর সঙ্গে 60 যোগ করলে 690 হয়। আমরা বলেছিলাম এই যে এটা হচ্ছে n, এটা কি বলেন? এটা হচ্ছে আমার n। nটা কি জোড় নাকি বিজোড়? এখন কিন্তু nটা আমার বিজোড়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে n কিন্তু এখন বেজোড়, 7 কিন্তু বেজোড়। n বিজোড় হলে কিন্তু পরিবর্তন হয়। পরিবর্তনটা কীরকম হয়? এই দেখেন সেক চেঞ্জ হয়ে কোসেক হয়। সবাই একটু আমার সঙ্গে বোর্ডে তাকাই। এই যে এখানে আর এখানে, প্রিয় শিক্ষার্থীরা, এখানে আর এখানে তাকাই। অনেকে এই 2 জায়গা মিলিয়ে ভালোই একটা পাঁচমিশালি করে ফেলে, জগা খিচুড়ি করে ফেলে। কীরকম? এখানে দেখেন তো 4th কোয়াড্রেন্টে কজের সঙ্গে সেক প্লাস, কজের সঙ্গে কে প্লাস, সেক প্লাস, কজ আর সেক একসঙ্গে। কিন্তু এখানে দেখেন সেক চেঞ্জ হয়ে কিন্তু কস হয় নাই, হয়েছে হচ্ছে কোসেক। তো অনেকেই এই 2টা চার্ট নিয়ে একটু সমস্যায় পড়ে যায়। এটা তো আমরা আগে থেকে পারি। এইটা কিভাবে মনে রাখবো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাস্ট এই শব্দটা মনে রাখবো, কো ফাংশন। আমরা কো মনে রাখবো যে কি হবে, পরিবর্তন হওয়ার ক্ষেত্রে কো অ্যাড হবে অথবা কো বাদ যাবে। বলেন তো সেকের সঙ্গে কো অ্যাড করলে কি হয়? কোসেক। আবার কো বাদ দিলে সেক। সাইনের সঙ্গে কো অ্যাড করলে হয় কোসাইন, যাকে সংক্ষেপে আমরা কস বলি। কো বাদ দিলে কিন্তু আবার সাইন হয়ে যায়। টেনজেন্ট, আমরা টেন বলতে বুঝি টেনজেন্ট। টেনজেন্টের সঙ্গে কো অ্যাড করলে হয় কোটেনজেন্ট, যাকে সংক্ষেপে আমরা কট বলে থাকি। আবার কো বাদ দিলে টেন। তো এইটা মনে রাখার টেকনিক হচ্ছে, আমি কো শব্দটা মনে রাখবো যে কো অ্যাড হবে অথবা কো বাদ যাবে। কখন? যখন পরিবর্তন হয়।